হেই, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের অডিও বুকে। তো আজকে আমরা শুনবো তিন গোয়েন্দা সিরিজের বুদ্ধির খেলা, যেটা লিখেছেন শামসুদ্দিন নওয়াব। একটা কথা আগের দিন লেখা পড়লাম আর কি, যে শামসুদ্দিন নওয়াব নাকি রাকিব হাসান স্যারেরই ছদ্মনাম। এটা কে কে জানো আর অ্যাকচুয়ালি কি, আমাকে কমেন্ট করে জানিও। আর বুদ্ধির খেলা যে বইটা আমি পড়ছি, এটা প্রথম প্রকাশ হয়েছিল 2005 সালে। তো শুরু করছি। সকাল, পাশা স্যালভেজ ইয়ার্ড। ইয়ার্ডের মূল অফিসের ছাদে রঙিন টালি, ওখানে মেরি চাচির কাজ ঘেরা চেম্বার। ছাপার মেশিনের ওপাশে জঞ্জালের স্তূপ হয়ে থাকায় ওয়ার্কশপ থেকে দেখা যায় না। তবে এখন ওয়ার্কশপে নেই তিন গোয়েন্দা, আছে বাতিল মালের নিচে চাপা পড়া ওদের হেডকোয়ার্টার মোবাইল হোমে। আধ পোড়া ডেস্কে বসে জটিল একটা জ্যামিতি নিয়ে মগ্ন কিশোর। মুসা ব্যস্ত মোটর সাইকেলের একটা নষ্ট কার্বোরেটর মেরামত করতে, আর রবিন ভ্রু কুচকে উচ্চারণ করে করে পড়ছে একটা বাংলা বই। ক্রিং ক্রিং করে বেজে উঠল ফোন। বইটা নামিয়ে রেখে সবাই যাতে ওর কথা শুনতে পায় সেজন্য স্পিকারের সুইচটা অন করে রিসিভার তুলল রবিন। বইয়ের এই এক সুবিধে, যখন ইচ্ছে রেখে দিয়ে কাজ ছেড়ে আসা যায়। নাটক সিনেমার মতো নয় যে গেলাম তো কাহিনী এগিয়ে যাবে, ফিরে এলে তাল রাখা মুশকিল হয়ে যাবে। হ্যালো, তিন গোয়েন্দার হেডকোয়ার্টার থেকে বলছি। হ্যালো, কে? ওদিক থেকে প্রশ্ন করা হলো। কুচকানো ভ্রু আরো কুচকে গেল রবিনের। বাড়ির কলিং বেল টিপে দৌড়ে পালিয়ে যাওয়া যদি শয়তানি হয়, তাহলে ফোন করে নিজের পরিচয় না দিয়ে কে ধরলো সেটা জানতে চাওয়া বিশ্রী একটা অভদ্রতা। আপনি কে তাই বলুন। আমি শ্যারন। অস্থির শোনালো গলাটা। কে, রবিন? শ্যারন মেয়েটা ওদেরই সমবয়সী। এই কিছুদিন আগে ওদের স্কুলে একই ক্লাসে ভর্তি হয়েছে। হাসি খুশি, সহজ সরল আর কৌতুক প্রিয়। সহজেই তিন গোয়েন্দার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে ওর। এমনকি জিনার সঙ্গেও খাতির হয়ে গেছে শ্যারনের। এতটাই যে দুদিন আগে বাবা মার সঙ্গে দক্ষিণ আমেরিকায় বেড়াতে যাওয়ার সময় জিনা ওর হেফাজতেই রাফিয়ানকে রেখে গেছে। বিনা পয়সায় ডগ হাউসে রাফিয়ানকে রেখেছে শ্যারন। হ্যাঁ, আমি রবিন। কি ব্যাপার শ্যারন, তোমার গলা শুনে মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে? খানিক নীরবতা, তারপর ফুপিয়ে উঠল শ্যারন। আমি ফেঁসে গেছি রবিন, তোমাদের খুব সাহায্য দরকার। পুলিশ আমাকে জেরা করছে। ভাব দেখে মনে হচ্ছে না জানি কত বড় অপরাধ করেছি আমি। কথার ফাঁকে ফাঁকে ফোপাচ্ছে শ্যারন। তোমরা তো গোয়েন্দা, তোমরা হয়তো পুলিশকে বোঝাতে পারবে আমার কোনো দোষ নেই। বন্ধুদের দিকে তাকালো রবিন। কি হয়েছে শ্যারন, কোথায় তুমি? ইতিমধ্যে জ্যামিতির খাতা নামিয়ে রেখে সোজা হয়ে বসেছে কিশোর। মুসার হাতে এখনো কার্বুরেটর ধরা, মুখটা একটু হা হয়ে আছে। দুজনেরই মনোযোগ কেড়ে নিয়েছে রবিন আর শ্যারনের ফোন আলাপ। কাজের জায়গায় গলা কাঁপছে শ্যারনের, পেট মোটেলে। কোটিপতি হার্ভার্ড রকফেলারের শখের কুকুরটা চুরি হয়ে গেছে। আমার বস ক্ষেপে আছেন আমার উপর। আমার ডিউটির সময়েই চুরিটা হয়েছে এটা বলে ধারণা করছে সবাই। বস আভাস ইঙ্গিতে বলতে চাইছেন আমি এই কুকুর চুরির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। কোটিপতি হার্বার্ট রকফেলার ছুটি কাটাতে নিজস্ব ইয়টে করে বিশ্বভ্রমণে বেরিয়েছেন। খবরের কাগজে পড়েছে ওরা। যাওয়ার আগে রকি বিচের নতুন পেট মোটেলে নিজের শখের কুকুরটাকে রেখে গেছেন ভদ্রলোক। নামি দামি বড় লোক যারা, তাদের অনেকেই ইদানিং বাইরে গেলে ওই পেট মোটেলে নিজেদের কুকুর রেখে যান। ওখানে ডিলাক্স রুমে কুকুর রাখতে হলে প্রচুর খরচ করতে হয়। সবার পক্ষে সেটা সম্ভব নয়। নীরব সমঝোতা হয়ে গেল তিন গোয়েন্দার ভিতর। রবিন বলল, চিন্তা করো না শ্যারন, আমরা আসছি। ফোন রেখে দিল শ্যারন। রবিনও রিসিভার নামিয়ে রাখল। কিশোর বলল, কুকুর অপহরণ করেছে কেউ, নিশ্চয়ই অনেক টাকা মুক্তিপণ দাবি করবে। শুনেছি রকফেলার সাহেবের জানের যান ওই বিরল প্রজাতির কলিটা। কুকুর যে কলি সেটা তুমি জানলে কি করে? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল মুসা। রবিন বলল, কেন, পেপারে পড়নি? দুর্লভ কুকুর, ও একটা ফ্যাশন শোতে চ্যাম্পিয়নও হয়েছে। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। একটা ব্যাপার তোমরা খেয়াল করেছো? অভিজাত এলাকা থেকে একটা স্পিজ কুকুরও নিখোঁজ হয়েছে।
কালকের পেপারে ওটার মালিক বিজ্ঞাপন দিয়েছেন যে ওটা ফেরত এনে দিতে পারবে তিনি তাকে $500 পুরস্কার দেবেন। পড়েছি, বলল রবিন। মুসা জিজ্ঞেস করলো, তোমার কি ধারণা ওটাও কি কুকুর চোরের কাজ? কিশোর, হতে পারে, একটু দ্বিধা করে বলল কিশোর। ওটার মালিকও পয়সাওয়ালা মানুষ, কিন্তু কাজটা যদি কুকুর চোরেরই হয় তখন পর্যন্ত কেউ মুক্তিপণ চায়নি। কিন্তু মোবাইল হোম থেকে বেরিয়ে এলো ওরা, মেরি চাচিকে অফিসেই পেল। তাকে বলে এবার ওরা চড়ে বসলো মুসার তোবড়ানো ফোক্সওয়াগনে। বিকট কয়েকটা মিসফায়ার করে স্টার্ট নিল ইঞ্জিন, রওনা হয়ে গেল ওরা। শ্যারন পেট মোটেলে পার্ট টাইম চাকরি নিয়ে মনে করেছিল জন্তু জানোয়ারের সঙ্গে সময়টা ওর দারুণ কাটবে। বলল রবিন, এখন ওকেই সন্দেহ করা হচ্ছে, এটা দুঃখজনক। ডগ হাউস পেট মোটেলটা শহরের উত্তর প্রান্তে শুনেছিল, তবু ওটার সামনে পৌঁছে খানিকটা অবাক না হয়ে পারল না তিন গোয়েন্দা। বাইরে থেকে বাড়িটা দেখতে একদম মানুষের হোটেলের মতোই। গেটের উপর একটা নিয়ন সাইন, তাতে লেখা ঘর খালি আছে। গাড়ি পথটা বেঁকে চলে গেছে একটা বিরাট পটিকোর নিচে। ওখানে গাড়ি থামালো মুসা, নামলো ওরা। সামনের কাচ দিয়ে দেখা যাচ্ছে অফিসের ভিতর উপস্থিত শ্যারন, চিফ ইয়ান ফ্লেচার এবং আরো কয়েকজন। কাচের দরজা ঠেলে অফিসে ঢুকলো ওরা। চলে এলো রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে। ওখানেই শুকনো মুখে দাঁড়িয়ে আছে শ্যারন। তিন গোয়েন্দা ঢোকার পর ফিকাশে চেহারায় একটু রং ফিরে এলো ওর। ওদের দেখে হাসলেন ইয়ান ফ্লেচার। কি রহস্যের গন্ধ পেয়ে হাজির হয়ে গেছো? জানলে কিভাবে যে এখান থেকে রকফেলারের কুকুরটা চুরি হয়েছে? কিশোর জবাব দেওয়ার আগেই মোর্চে রঙা চুলওয়ালা এক পোড়ো ভ্রুকুচকে গম্ভীর চেহারায় বলে উঠলেন, এরা কারা? ও কিশোর পাশা, ওদের পরিচয় জানালেন পুলিশ চিফ। কিশোর বলল, আমরা গোয়েন্দা, যে কোনো রহস্য সমাধানে আগ্রহী আমরা। ছিটকে চুরি থেকে শুরু করে ডাকাতি, রাহাজানি, খুন, এমনকি ভৌতিক রহস্যের তদন্তেও পিছু পানই। মনে হলো ওদের নাম আগে শোনেননি ভদ্রলোক। চোখ সরু করে চিফের দিকে তাকালেন। তোমরা সত্যিই তিন গোয়েন্দা? উত্তেজিত একটা স্বর জানতে চাইল। বক্তা এইমাত্র পিছনের দরজা দিয়ে অফিসে এসে ঢুকেছে। তরুণী মেয়েটা ওদের চেয়ে বছর 5 বড় হবে। পরনের কাপড় কোঁচকানো, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওয়াও, পত্রিকায় তোমাদের অনেক কথা পড়েছি। ও আওলা মর্টন, বলল শ্যারন। আওলা রাতে ডিউটি করে। ব্যগ্র হয়ে এগিয়ে এসে তিন গোয়েন্দার সঙ্গে একে একে হাত মেলালো তরুণী। স্মিত হেসে বলল, আমাকে অগোছালো দেখাচ্ছে বলে দুঃখিত। দুহাতে গাউনের ভাঁজ দূর করার চেষ্টা করলো। মিস্টার লেবুফ যখন ডাকলেন তখন আমি ঘুমিয়েছিলাম। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। কড়া গলায় বললেন হোটেল মালিক গ্রেগ লেবুফ। শ্যারনকে আমি বরখাস্ত করছি। কিন্তু আমি চুরির ব্যাপারে তো কিছুই জানি না মিস্টার লেবুফ। ফ্যাকাশে মুখে প্রতিবাদ করলো শ্যারন। আপনি আমাকে এভাবে অপমান করবেন না। হয়তো সত্যিই জানো না, বুকে হাত বাঁধলেন লেবুফ। তবে আমি আর আমার স্ত্রী এই মোটেলের মালিক। কাকে হায়ার করব আর কাকে ফায়ার করব সেটা আমাদের ইচ্ছে। তিন গোয়েন্দার দিকে তাকালেন তিনি। আমি গ্রেগ লেবুফ। এবার মুখ খুললেন ইয়ান ফ্লেচার। আমার অফিসাররা পরীক্ষা করে দেখেছে, চোর এসেছিল কেনেলের পেছনের দিকের দরজা খুলে। লাটার ওপর কারিগরি ফলানো হয়েছে, আচরের দাগ পাওয়া গেছে। আমি কি একটু ঘুরে দেখতে পারবো? জিজ্ঞেস করলো কিশোর। কেউ যদি কোলের চোরটাকে ধরতে পারে তাহলে ওরাই পারবে, জোর দিয়ে বলল আয়োলা। ওরা বিখ্যাত গোয়েন্দা। মৃদু হেসে প্রশংসাটুকু গ্রহণ করলো কিশোর। তারপর আবার তাকালো চিফ আর মিস্টার লেবুফের দিকে। ইয়ান ফ্লেচার হাতের ইশারায় ওদেরকে সঙ্গে আসতে বলে পা বাড়ালেন ভিতরের দিকে। তাকে অনুসরণ করলো তিন গোয়েন্দা। ওদের পিছু নিল বাকিরা। একটা দরজা পার হয়েই কেনেল। এখানে খাঁচার ভিতর সাধারণ কাস্টমারদের কুকুর রাখা হয়। চওড়া করিডোরের দুপাশে সারি সারি দরজা। ওগুলো বড়লোক কাস্টমারদের শখের কুকুরদের বিলাসবহুল ঘর। ওগুলোর ভিতর সোফা, টেলিভিশন আর আরামদায়ক ফোমের খাটও আছে। ওগুলোর একটাতেই ছিল কোটিপটি হাবার্ট রকফেলারের কলি। পরিচিত একটা ভাউ ভাউ ডাক শুনতে পেল তিন গোয়েন্দা। আজ লক্ষ্য করে তাকাতেই দেখতে পেল রাফিয়ানকে।
মাঝারি আকারের একটা খাঁচার ভিতর থেকে ঘন ঘন লেজ নাড়ছে আর ছটফট করছে রাফিয়ান। মুক্তি পেলেই ছুটে আসবে, সেজন্য অস্থির হয়ে আছে। রাফিয়ানের ডাক শুনে নানা আকারের খাঁচার ভিতর থেকে জেগে উঠল আরো কয়েকটা বিভিন্ন জাতের কুকুর। পকেট থেকে বিস্কুট বের করলো মুসা, ছোট প্যাকেটটা খুলে রাফিয়ানকে দিল। আয়োলাও অন্যান্য খাঁচার কুকুরগুলোকে ডগ বিস্কুট বিলি করছে। করিডোরের শেষ মাথায় থামলেন ক্যাপ্টেন ইয়ান ফ্লেচার। স্টিলের তৈরি দরজাটা দেখালেন কিশোর, মুসা আর রবিনকে। এখান দিয়েই চোরটা ঢুকেছিল। এবার হাত নেড়ে বিদায় চাইলেন তিনি। মিস্টার লেবুফকে বললেন, চিন্তা করবেন না, তদন্ত করব আমরা। দেখা যাক চোরটাকে ধরতে পারে কিনা। স্টিলের দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। একটু পরেই তার গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। দরজার ওপাশে কিশোরে চলে গেছে। পকেট থেকে ছোট্ট একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে তালাটা পরীক্ষা করে দেখতে শুরু করলো। চাবি ঢোকানোর ফুটোর আশেপাশে আঁচড়ের দাগ ওর চোখ এড়ালো না। এবার ঘাড়ি ফিরিয়ে তাকালো। রাস্তা দেখা যায় এখান থেকে, সহজে এখানে আসতে পারবে চোর। ছোট দরজাটা তালাবদ্ধ থাকলে শুধু 3 ফুট উঁচু একটা দেয়াল টপকাতে হবে তাকে। কি বুঝলে? দরজার কাছ থেকে কিশোরকে জিজ্ঞেস করলেন গ্রেগ লেবু। শ্যারনের অপমানটা এখনো ভুলতে পারেনি কিশোর। নিরাসক্ত গলায় বলল, চিফ ফ্লেচার যেমন বলেছেন। দেখে মনে হচ্ছে দরজাটা জোর করে খোলা হয়েছে। ভদ্রলোকের দিকে তাকালো। কুলিটা কোন ঘরে ছিল? দরজা থেকে ডান দিকের প্রথম ঘরটা দেখালেন লেবু। দরজায় তালাবদ্ধ থাকে না, তাতে খাবার দিতে আর দেখাশোনা করতে সুবিধা হয়। একবার বাইরের স্টিলের দরজার তালা খুলে ভেতরে ঢোকার পর সহজেই ওটার কাছে যেতে পেরেছে চোর। খাবার দিতে গিয়েই আমি টের পাই কলটা নেই, বলল শ্যারন। প্রথমে এসেই অফিসের কাজগুলো সেরেছিলাম আমি, তারপর আসি খাওয়া দিতে। অফিসে কাজ ছাড়তে কতক্ষণ লাগে জিজ্ঞেস করলো রবিন। ওর হাতে নোটবুক আর কলম। 1 ঘন্টার মতো, জবাব দিল শ্যারন। তারপর যখন দেখলাম কলটা নেই, তখনই বুঝলাম কোথাও কোনো মস্ত গোলমাল হয়ে গেছে। হাবার্ট রকফেলার বিশ্বভ্রমণে বেরিয়েছেন, কাজেই ওটাকে আর কারো নিয়ে যাওয়ার কথা নয়। এমনিতে কাউকে কলিটা ছুতেও দেন না তিনি। খারাপ কিছু ঘটেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মিস্টার লেবুফকে ফোন করি আমি। আর আমি ফোন করি পুলিশে, বললেন লেবুফ। সকাল 7টা থেকে তোমার ডিউটি, ঠিক? শ্যারনকে জিজ্ঞেস করলো কিশোর। হ্যাঁ, আমি 7টার সময় এসে আয়োলার কাছ থেকে দায়িত্ব বুঝে নিই। আয়োলার দিকে ফিরল কিশোর। আপনি যখন শ্যারনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘুমোতে গেলেন, তখন কলিটা ছিল? সত্যি বলতে কি জানো, আমি খেয়াল করিনি, জানালো আয়োলা। কিন্তু সারা রাত ডিউটি করেছি আমি, কোনো অস্বাভাবিক শব্দ শুনিনি। জোর দিয়েই বলতে পারি আমার ডিউটির সময় কিছু ঘটেনি। ডগ হাউস চুরোর সময় থেকেই আমাদের সঙ্গে আছে আয়োলা। আয়োলার পক্ষ টেনে বললেন লেবু। ও যদি বলে অস্বাভাবিক কোনো শব্দ শোনেনি, তাহলে সেটাই ঠিক। ওকে পুরোপুরি বিশ্বাস করি আমরা। আর কেউ কি চাকরি করে এখানে জিজ্ঞেস করলো মুসা। না, জানালেন লেবু। আমি আর স্ত্রী লরা ছুটির দিনগুলোতে কাজ চালিয়ে নিই। ব্যবসাটা আরো বড় করতে টাকা জমাচ্ছি আমরা। হলিউডের ডগ হাউস ন্যাশনাল মোটেলটা কিনতে চাই। ফাস্ট ফুডের পর এত ভালো ব্যবসা আর হয় না। করিডোরের খালি খাঁচাগুলোর দিকে তাকালো কিশোর। লেবু ওর চাহনি লক্ষ্য করছেন। বললেন, ব্যবসাটা এখনো ততটা জমে ওঠেনি, কিন্তু শীঘ্রই অবস্থা ফিরবে। সেজন্যই আমি চাই না ডগ মোটেল নিয়ে বাজে প্রচারণা হোক। অথচ খবরের কাগজওয়ালারা এখন আমার পেছনে উঠে পড়ে লাগবে। রকফেলার কোটিপতি, তার ব্যাপারে খবর ছাপতে সাংবাদিকরা এক পায়ে খাড়া। প্রসঙ্গ পরিবর্তন করলো আয়োলা। ফিরে গেল মশার প্রশ্নে। বলল, আমি যখন প্রথম কাজে যোগ দিলাম, তখন আরো 2 জন কর্মচারী ছিল। তাদের একজন হচ্ছে অ্যানিম্যাল টেকনিশিয়ান, অন্যজন এক মহিলা, নাম জেসিকা স্প্রিঙ্গার। 2 জনের কেউ এখন আর এখানে চাকরি করে না। হ্যাঁ, কথাটা ঠিক, বললেন লেবু। নিক মিলহিজার নাম ছিল ওই ছোকরা টেকনিশিয়ানের। কুকুরের স্বাস্থ্য দেখভাল করতে তাকে চাকরিতে নিয়েছিলাম আমরা। পশুর ডাক্তার রাখলে যে খরচ হতো, তার চেয়ে অনেক কম টাকাতে তাকে চাকরিতে নিই। ডাক্তারের বদলে তাকে দিয়েও আমাদের কাজ চলে যাচ্ছিল।
নিক মিলহিজার আর জেসিকা স্প্রিঙ্গারের বদলে এখনো কাউকে চাকরিতে নেইনি আমরা। নিক মিলহিজার চাকরি করলো না কেন জিজ্ঞেস করলো কিশোর। রবিন নোটবুকে তথ্যটা টুকে নেওয়ার জন্য কলম বাগিয়ে ধরল। ওকে বরখাস্ত করেছি, বললেন লেবুফ। কুকুরের গু পরিষ্কার করতে রাজি হয়নি সে, বলেছিল ওটা অ্যানিম্যাল টেকনিশিয়ানের কাজ নয়। আমি মিলহিজারকে চিনি, তথ্য জোগালো আয়োলা। সে কুকুর চুরির সঙ্গে কোনোভাবে জড়িত থাকার মতো মানুষ নয়। নোটবুকে তথ্যটা টুকে নিল রবিন। মোসা ঢুকে গেছে কলির ঘরে, কোনো সূত্র পাওয়া যায় কিনা খুঁজে দেখছে। আর জেসিকা স্প্রিঙ্গার জিজ্ঞেস করলো কিশোর। ভালো চাকরি পেয়ে চলে গেছে জেসিকা, বললেন লেবুফ। নতুন পেট ফুড সুপার স্টোরে কাজ নিয়েছে সে। এমন কারো কথা কি আপনি মনে করতে পারেন যে আপনার উপর ক্ষেপে আছে জিজ্ঞেস করলো কিশোর। কারিনা মুর এক মুহূর্ত দ্বিধা না করে বললেন লেবুফ। পত্রিকায় যেদিন ডগ হোটেল চালু হবার কথা শুনলো সেদিন থেকেই আমার পেছনে লেগেছে সে। পাশের বাড়িতেই থাকেন উনি, জানালো আয়োলা মার্টন। বিড়াল পোষে কারিনা মুর, বললেন লেবুফ। অন্তত শতখানেক বিড়াল আছে তার বাসায়। কুকুর অসম্ভব ঘৃণা করে মহিলা। কোর্টে পিটিশনও করেছিল যাতে আমি ডগ হাউস চালু করতে না পারি। জরুরি সিদ্ধান্তে যখন আমি জিতলাম তখন আরো ক্ষেপে গেল সে। বাড়িটা বানানোর সময় পিকেটিংও করেছে, পত্রপত্রিকায় কড়া কড়া সব চিঠি দিয়েছে, সেগুলো ছাপাও হয়েছে। গত সপ্তাহে তার একটা চিঠি ছাপা হয়েছে, তাতে সে অভিযোগ করেছে পুরো এলাকায় কুকুরের গায়ের দুর্গন্ধে টেকা যাচ্ছে না। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, বলল মুসা। কলির ঘর থেকে এইমাত্র বেরিয়ে এসেছে ও। সবকিছু ঝকঝকে তকতকে পরিষ্কার, খেয়াল করলো কিশোর। হুমকি দিয়ে কিছু ফোন আসছে ইদানিং, বলল আয়োলা। আমি নিজের পরিচয় দিলাই রেখে দেয়, চাপা গলায় কথা বলে। পুরুষ না মেয়ে বোঝা যায় না, ঠিক জানি না, তবে সে কারিনা মুরও হতে পারে। কুলিটা চুরির সঙ্গে এইসব ফোন কলের যোগাযোগ আছে বলে মনে করছেন জিজ্ঞেস করলো কিশোর। জানি না, বলল আয়োলা। পাওয়া যাবে কুলিটাকে? উদ্গ্রীব দেখালো শ্যারনকে। তদন্ত করব আমরা, আশ্বাস দিল মুসা। রবিন বলল, সাধ্যমতো সবকিছুই করব। তার মানে তোমরা তদন্ত করছো? ভুরুকুচকে জিজ্ঞেস করলেন গ্রেগ লেবুফ। শ্যারন আমাদের বান্ধবী, বলল কিশোর। ওর জন্য এটুকু করা আমাদের কর্তব্য। 1 মাস ধরে শ্যারনের সঙ্গে কাজ করছি, অথচ একবারও বলেনি ও বিখ্যাত 3 গোয়েন্দার বন্ধু, বলল আয়োলা। এখানে দাঁড়িয়ে বকবক করলে কলটা ফেরত আসবে না, রুক্ষস্বরে বললেন লেবুফ। কাজ আছে আমার সঙ্গে কোনো কথা না থাকলে আমি চললাম। 3 গোয়েন্দার দিকে তাকালেন তিনি। ওরা নীরব দেখে গট গট করে হেঁটে রিসেপশন অফিসের দিকে ফিরে চললেন। আয়োলা বলল, আমাকেও আপাতত যেতে হচ্ছে। বাসায় ফোনে যোগাযোগ করে বাবা মাকে জানাতে হবে আমি কোথায় আছি। বাড়তি ডিউটি করতে হবে আমাকে, ফিরতে দেরি হবে। নিজের অফিসে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিল সে। 3 গোয়েন্দা আর শ্যারন ফিরে এলো রিসেপশন অফিসে। ভিতরে ঢুকেই কিশোর জিজ্ঞেস করলো, মিস্টার লেবুফ, আগের কর্মচারীদের কারো কাছে মোটেলের চাবি আছে নাকি? না, ওরা ফিরিয়ে দিয়েছে, ঠিক যেমন শ্যারন এখন দেবে। হাত বাড়িয়ে দিলেন তিনি গম্ভীর চেহারায়। পার্স খুলে নিজের চাবির রিং থেকে ডগ হাউসের চাবিটা আলাদা করলো শ্যারন। তারপর ওটা দিয়ে দিল মিস্টার লেবুফকে। আমি চাই না যে মানুষ মনে করুক দায়িত্ব জ্ঞানহীন কর্মচারী রাখি আমি, নির্দয়ের মতো বললেন লেবুফ। শ্যারন প্রতিবাদ করলো, আমার ডিউটির সময় আবিষ্কার হয়েছে যে কুকুরটা নেই, কিন্তু ওটা কখন চুরি গেছে সেটা কেউ জানে না। এমন কোনো প্রমাণ নেই যে চুরির সঙ্গে শ্যারন কোনোভাবে জড়িত, বলল কিশোর। কিন্তু ওকে বরখাস্ত করার মতো যথেষ্ট কারণ ঘটেছে বলে আমি মনে করি। কড়া চোখে কিশোরকে দেখলেন লেবুফ, শ্যারনের দিকে তাকালেন। আর নিয়মিত ভাড়া দেওয়ার সাধ্য না থাকলে যাওয়ার আগে তোমার নেড়িকুত্তাটাকেও নিয়ে যেও। রাফিয়ানের কথা বলা হচ্ছে। মোসার কালো মুখটা আরো কালো হয়ে গেল। রবিন খুব খুব করে কাশল। কিশোরের চেহারা মারাত্মক গম্ভীর। অসহায় দেখালো শ্যারনকে, মুখটা রক্ত শূন্য। 3 গোয়েন্দার দিকে তাকালো শ্যারন। তাহলে কি হবে এখন? রাফিয়ানকে কোথায় রাখবো? আমাদের অ্যাপার্টমেন্টে কুকুর রাখার নিয়ম নেই।
কোনো চিন্তা করো না, ও আমার কাছে থাকবে। আমার বাঘার সঙ্গে ভালো খাতির ওর। দুজন মিলে খেলা করে সুন্দর সময় কাটাতে পারবে। নিয়ে এসো ওকে, আমরা বাইরে অপেক্ষা করছি। মনে হলো কিশোরের কথাই ভরসা পেল শ্যারন। রিসেপশন থেকে বেরিয়ে কেনালের দিকে চলে গেল। মোটেলের সামনের পোর্টিকোতে গাড়ির পাশে চলে এলো তিন গোয়েন্দা। একটু পরেই ফিরল শ্যারন। এক হাতে বাদামি রঙের রাফিয়ানের শেকল ধরে রেখেছে। বন্ধুদের সামনে এসে দাঁড়ালো, মুখে ম্লান হাসি। শেকলটা কিশোরের দিকে বাড়িয়ে দিল। এই যে নাও, খুব খারাপ লাগছে আমার। ঈশ্বর জানেন জিনা কি মনে করবে। শেকলটা নিল কিশোর। মুসা বলল, ও কিচ্ছু মনে করবে না। কি ঘটেছে এটা শুনলে বরং তোমাকে অপমান করেছে বলে রেগে যাবে সে মিস্টার লেবুফের উপর। কিশোরের গাল চেটে দেওয়ার চেষ্টা করলো রাফিয়ান। লম্বা লেজটা ঘন ঘন নাড়ছে আনন্দে। কিশোর চট করে মুখটা সরিয়ে নেওয়ায় বিন্দুমাত্র দেরি না করে ঘুরেই রবিনের গাল চেটে দিল। রিসিপশনের দরজায় এসে দাঁড়িয়েছেন মিস্টার লেবুফ। নিষ্ঠুরভাবে বললেন, চোরের রুচি আছে, এটাকে নিয়ে যায়নি। ও মাংগ্রোল হতে পারে, কিন্তু ও খুব ভালো মানুষ, কড়া গলায় বলল শ্যারন। রাফিয়ান ওই আদুরে কুলির চেয়ে অনেক কাজের। শ্যারনের হাত টাটার ফাঁকে যেন সাই দিয়ে দিল রাফিয়ান। পার্স খুলে একটা কাগজ বের করলো শ্যারন। ওটা গোল করে মরিয়ে বলল, রাফি ধর। সঙ্গে সঙ্গে আলতো করে ওটা শ্যারনের হাত থেকে নিয়ে নিল রাফিয়ান। এবার শ্যারন নির্দেশ দিল, দিয়ে দে ওটা। মুখ আলগা করে মোড়ানো কাগজটা শ্যারনের দিকে বাড়িয়ে ধরল রাফিয়ান। লক্ষ্মী ছেলে। পার্স থেকে বিস্কুট বের করে ওকে দিল শ্যারন। মিস্টার লেবুফের দিকে তাকিয়ে বলল, বসতে বললে বসে ও, গড়াগড়ি খেতে বললে তাও পারে, কাউকে দেখিয়ে ছু বললে তার দিকে ছুটে যায় ঘেউ ঘেউ করতে করতে, কিন্তু কখনো কামড়ায় না ও, বললে হ্যান্ডশেকও করে। পারবে মিস্টার রকফেলারের কুলি এত কিছু করতে? জবাব দিলেন না মিস্টার লেবুফ, শুধু মুখ বাঁকালেন। গাড়িতে করে শ্যারনকে ওদের অ্যাপার্টমেন্ট ভবনের সামনে নামিয়ে দিল তিন গোয়েন্দা। তারপর রাফিয়ানকে নিয়ে ফিরে চলল স্যালভেজিয়াটের উদ্দেশ্যে। ইতিমধ্যে নিজেদের ভিতর আলোচনা করে ঠিক করে ফেলেছে ক্যাপ্টেন ইয়ান ফ্লেজারকে জানাবে ওদের সন্দেহের কথা। কেউ বা কোনো দল বিশেষ উদ্দেশ্য নিয়ে কুকুর চুরি করছে। ইয়ার্ডের ভিতর গাড়ি ঢুকিয়ে নামলো তিন গোয়েন্দা। রাফিয়ানকে ছেড়ে দিল উঠানে। বাঘার গায়ের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে বাঘার সঙ্গে খেলা করতে ছুটল রাফিয়ান। চলো পেটে কিছু দেয়া যাক, বলল মুসা। মনে হচ্ছে জীবনে কোনোদিন খায়নি কিছু। বাড়ির ভিতর ঢুকলো ওরা। সোজা কিচেনে চলে এলো। জানালার পাশেই ফ্রিজ। ওটার দরজা খুলল মুসা। টার্কির রোস্ট আর পাউরুটি বের করে মাইক্রোওয়েভ ওভেনে ভরল। হাসি হাসি চেহারায় কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু কিশোর আর রবিনের চেহারা দেখে থমকে গেল। জানালার সামনে দাঁড়িয়ে বিমূঢ়ের মতো তাকিয়ে আছে কিশোর রবিন। ঝট করে ঘুরল মুসা ওরা কি দেখছে বোঝার জন্য। ওর সিঁড়ি দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। রবিন সম্বিত ফিরে পেয়ে বলে উঠল, নিয়ে গেল নিয়ে গেল। হ্যাঁ, নিয়েই যাচ্ছে বটে। দুহাতে রাফিয়ানকে জাপটে ধরে তুলে নিয়ে ছুটছে একটা হালকা পাতলা লোক। রাবারের মুখোশ পরে আছে সে, চেহারা দেখার উপায় নেই। এক পলকে যেন উড়ে বেরিয়ে গেল লোকটা ইয়ার্ডের দরজা দিয়ে। চলো, টাকাটা দিল কিশোর। জানালা টপকে নিচে নেমেই ছুটতে শুরু করলো। পলকের জন্য ভাবলো বাঘা কেন পিছু নিচ্ছে না। কিশোরের পিছনে দৌড় দিল রবিন আর মুসা। তিনজনেই প্রাণপণে ছুটছে। ইয়ার্ডের গেট পেরিয়ে থমকে দাঁড়ালো ওরা। একরাশ ধুলো উড়িয়ে রওনা হয়ে গেছে পুরনো একটা ধূসর গাড়ি। ওটার একটা দরজা হলদে রং করা। ক্রমেই দূরে চলে যাচ্ছে। তারপর বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল গাড়িটা। রাফিয়ানের ভৌ ভৌ ডাক অস্পষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছে। এক দৌড়ে মোসার ফক্সওয়াগনের কাছে ফিরে এলো ওরা। দেরি না করে লাফ দিয়ে চড়ে বসলো। ছুটলো ওরা কুকুর চোরের পিছনে। বড় রাস্তায় উঠে ধূসর গাড়িটার মতোই বাম দিকের বাঁক ঘুরল মোসা। স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে বসেছে ও। সহজে কুকুর চোরকে হারাতে চায় না বলে পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। ওই যে দূরে ধূসর গাড়িটা দেখতে পেয়ে বলে উঠল রবিন, আবার বাঁক নিচ্ছে। আধ মিনিট পর বাঁক নিল মুসাও। ধূসর গাড়িটা ওদের কয়েকশো গজ সামনে। হলুদ দরজাটা বেমানান লাগছে এতটা দূর থেকেও।
দরজাটা বোধহয় কোনো জাঙ্কিয়ার্ড থেকে সংগ্রহ করেছে, মন্তব্য করলো মুসা। গাড়ি যেমনই হোক, ওটাই বিল্ট ইন কারফোন আছে, বলল কিশোর। গাড়ির পেছনের অ্যান্টেনা দেখা যাচ্ছে, হাইওয়ের দিকে যাচ্ছে লোকটা। অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি, বলল মুসা। একটা ধীর গতির ডেলিভারি ট্রাক পাশ কাটালো। ধূসর গাড়িটা চালু রাস্তার একটা অংশ পেরিয়ে এক্সপ্রেসওয়ের দিকে চলেছে। দূরত্ব কমছে, জানালো মুসা। একেবারে বাম দিকের লেনে সরে গেল ধূসর গাড়ির কুকুরচোরা ড্রাইভার। দুপুর এখন, রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড়, তবুও তাকে হারালো না মুসা। ধূসর গাড়ি থেকে আর দুটো গাড়ি পিছনে আছে ওরা এখন। চাকার তীক্ষ্ণ আওয়াজ তুলে হঠাৎ ডান দিকে সরে গেল ধূসর গাড়ি। সামনের ওই রাস্তা পার হওয়ার আইল্যান্ড ছাড়া জায়গাটার দিকে যাচ্ছে। ফোক্সওয়াগনের ইঞ্জিনের গর্জনের উপর দিয়ে বলল মুসা। দক্ষ হাতে গাড়ি চালিয়ে অনুসরণ করলো ধূসর গাড়িটাকে। লাইমস্টোন স্ট্রিটে পড়লো এবার ওরা। দুপাশে বন্ধ ওয়্যার হাউস আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাড়িঘর। বন্দরের দিকে চলেছে ওরা। জায়গাটা বিশেষ সুবিধের নয়, চুরি ডাকাতির জন্য কুখ্যাত। গাড়ির গতি কমালো মুসা। লোকটা দোবলাক সামনে ডান দিকে মোড় নিয়েছে। একটু পরেই মোড়টা ঘুরলো ওরাও। একটা পরিত্যক্ত ওয়্যার হাউসের খোলা দরজা দিয়ে ধূসর গাড়িটাকে ঢুকে যেতে দেখলো তিন গোয়েন্দা। আর ঠিক তখনই খক খক করে কেসে উঠে বন্ধ হয়ে গেল ফোক্সওয়াগনের ইঞ্জিন। যা, হতাশ গলায় বলল মুসা। আবার প্লাগে ময়লা চলে এসেছে। তুমি প্লাগ পরিষ্কার করে এসো, আমরা লোকটার পেছনে যাচ্ছি। গাড়ি থামতেই নেমে পড়ল কিশোর। রবিন আর ও এগোলো ওয়্যার হাউসটার দিকে। দেখে তো মনে হচ্ছে কেউ নেই ওয়্যার হাউসে। কাছাকাছি পৌঁছে মন্তব্য করলো রবিন। গোটা এলাকায় পরিত্যক্ত, সাই দিল কিশোর। ওদের পাশ কাটালো ময়লা কাপড় পরা এক লোক। সবজি ভরা ঠেলা গাড়ি নিয়ে বাজারে চলেছে। ওয়্যার হাউসের ফটকটা বিশাল। দরজাটা টেনে নামিয়ে বন্ধ করা হতো, এখন উপরে তুলে রাখা হয়েছে। খোলা দরজাটাকে হাঁ করা দৈত্যের কালো মুখ গহ্বরের মতো লাগলো। নিশ্চয় ভেতরে আছে লোকটা, বলল রবিন। আমাদের যাওয়া ঠিক হবে? হয়তো অন্ধকারে আমাদেরকে ধরার জন্যই খাপ পেতে বসে আছে। হ্যাঁ, ঠিকই বলেছ, বলল কিশোর। আগে চলো, বাইরে থেকে একবার ঘুরে দেখি, জানালা দিয়ে কিছু দেখা যায় কিনা, তারপর ঢুকবো। দরজার 1 ফুট দূরে দেয়ালের গা ঘেঁষে দাঁড়ালো কিশোর। তারপর সরতে শুরু করলো একদিকে। রবিন একবারও দরজার দিকে না তাকিয়ে পার হয়ে গেল ওটা। তারপর কিশোরের মতোই দেয়াল ঘেঁষে অন্যদিকে চলল। ওয়্যার হাউসের বেশিরভাগ জানালারই কাঁচ ভাঙা। একটা আস্ত জানালার উপরে রকেবেজ স্টোরেজ লেখা অস্পষ্ট সাইনবোর্ড দেখতে পেল রবিন। ওদের পরিকল্পনায় কোনো লাভ হলো না। ভিতরটা অন্ধকার। বাইরে দিনের উজ্জ্বল আলো আছে বলে জানালাগুলো দিয়ে কিছু দেখতে পেল না ওরা। আবার দরজার কাছে ফিরে এলো দুজন। বুঝতে পারছে মুসা থাকলে আরেকটু ভরসা পাওয়া যেত। কোনো আওয়াজই তো পাচ্ছি না, ফিসফিস করলো রবিন। দরজার কোণা থেকে সাবধানে উকি দিল কিশোর। ধুলোর মধ্যে প্রাচীন গাড়িটার চাকার দাগ দেখতে পেল। ঠোঁটে আঙুল তুলে রবিনকে সতর্ক করে ভিতরে পা বাড়ালো কিশোর। রবিনে চলে এলো ওর পাশে। দুজনেই হুঁশিয়ার হয়ে আছে যাতে আওয়াজ না হয়। চোখ শুয়ে আসতেই জানলা দিয়ে যে আলো আসছে সেই আবছা ছায়ায় ওরা দেখতে পেল ভিতরে কেউ নেই। গাড়িটা বিরাট ঘরের কোথাও দেখা যাচ্ছে না। ঘরটা লম্বায় অন্তত 150 ফুট হবে, চওড়াতেও তার কম নয়। সিমেন্টের মেঝেতে সরু সরু আঁকাবাঁকা ফাটল ধরেছে। পুরু হয়ে ধুলো জমেছে ঘরের ভিতর। খেয়াল করতেই ওরা দেখতে পেল ঘরটার মাঝখানে বাম দিকে একটা পথ আছে, ওখান থেকে আলোর আভা আসছে। চাকার দাগ ওদিকেই গেছে, বলল কিশোর। গাড়ির চাকার ছাপগুলো নোটবুকে হুবহু এঁকে নিল রবিন। তারপর ওদিকটা লক্ষ্য করে এগুলো দুজন। সাবধানে থাকতে হবে, নিচু স্বরে বলল রবিন। যথেষ্ট সময় পেয়েছে লোকটা, হয়তো ডান্ডা নিয়ে তৈরি হয়ে আছে, 2 বাড়িতে ঠান্ডা করে দেবে আমাদের। আস্তে করে মাথা দুলিয়ে সাই দিল কিশোর। তারপর নীরবে ইশারা করল। কিশোর কি বলতে চাই বুঝতে অসুবিধা হলো না রবিনের। নিঃশব্দে ওয়্যার হাউসের ডান দিকের দেয়ালের পাশে সরে গেল। সাবধানে এগোচ্ছে আলোর আভা আসা বাঘটার দিকে। এদিকে হঠাৎ থমকে দাঁড়ালো কিশোর। কিছু একটা শুনতে পেয়েছ।
মনে হলো কেউ যেন আঁচড়াচ্ছে। ভুরু কুচকে উঠল কিশোরের। রাফিয়ান নাকি? কিশোর থামতেই রবিনও থেমে দাঁড়িয়েছে। একই আওয়াজ ওর কানেও গেছে। পরস্পরের দিকে তাকালো ওরা। মনে মনে 10 গুনল কিশোর। আর কোনো আওয়াজ শুনতে পেল না। আঁচড়াচ্ছে না আর কেউ। নিঃশব্দে বাঘ ঘুরল কিশোর। রবিন ওর ঠিক পিছনেই আছে। এদিকে আরেকটা দরজা খোলা। ওটা দিয়ে আসা উজ্জ্বল আলোয় ক্ষণিকের জন্য চোখ ধাঁধিয়ে গেল ওদের। সামলে নিয়ে দেখল এদিকেও ধূসর গাড়িটার চিহ্ন মাত্র নেই। রাফিয়ানকেও দেখা গেল না। ওয়ার হাউসের এই অংশটাও ফাঁকা একটা ঘর। ওয়ার হাউসের ধুলো ভরা মেঝে আর চাকার দাগ ওদের নীরবে বলে দিল কি ঘটেছে। এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কুকুর চোর। এলাকাটা চেনে লোকটা, বলল কিশোর। নিচের ছোটে চিমটি কাটছে। এই ওয়্যার হাউস সম্বন্ধেও জানতো। এভাবে হয়তো আমাদের ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব, বলল রবিন। এই ওয়্যার হাউসটা কাদের সেটা জানতে হবে। একটা জিনিস রবিনের চোখে পড়েছে। উবু হয়ে ওটা তুলল, কিশোরকে দেখালো। ইংরাজি এস এর মতো একটা বাঁকানো হুক। জিজ্ঞেস করলো কি হতে পারে এটা। কুকুরের লাইসেন্স আটকানো হয় এ ধরনের হুক দিয়ে, বলল কিশোর। আমার বাঘারও আছে এরকম একটা। রবিনের কাছ থেকে জিনিসটা নিয়ে বুক পকেটে পুরল। তারপর বলল, আওয়াজটা শুনেছ না? ওই যে আঁচড়ানোর আওয়াজ, ওটা কোত্থেকে এলো? গাড়ির শব্দ শুনতে পেল ওরা। ইঞ্জিনের ঝিক ঝিক ধিক ধিক আওয়াজটা ওদের বলে দিল মুসা আসছে ওর ফোক্সওয়াগন নিয়ে। প্লাগগুলো পরিষ্কার করে ফেলেছে। কচ্ছপের গতিতে বাঘ ঘুরল মুসা। হেডলাইটের ম্লান আলোয় ওদেরকে দেখতে পেয়ে থামলো। ও গাড়ি থেকে নামতেই কি ঘটেছে জানালো ওরা। আঁচড়ানোর আওয়াজটা কি দূরের হতে পারে না? জিজ্ঞেস করলো মুসা। মনে হয় না, একটু ভেবে উত্তর দিল কিশোর। দরজার পাশে একটা অফিসের দিকে হাত তুলল। একসময় ওটা ম্যানেজারের অফিস ছিল। পোকায় কাটা দরজায় এখনো ম্যানেজার লেখা আছে। ওখানে খুঁজে দেখা দরকার। তোমরা দেখো গাড়িটা কোন দিকে গেছে আন্দাজ করতে পারো কিনা। চাকার দাগ অনুসরণ করে এগোলো মুসা আর রবিন। কিশোর চলল অফিসটার দিকে। দরজার নবে মোচড় দিল কিশোর। তালা খোলাই আছে। খুলে গেল দরজা। ভেতরে ঢুকলো কিশোর। ঘরটায় গা ছমছমে গাঢ় অন্ধকার। জানালাগুলো পেরেক আর তক্তা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। কিশোর ঢুকতেই ঘর ঘরে আওয়াজ করে উঠল একটা কুকুর। রাফিয়ান, মৃদু স্বরে ডাকলো কিশোর। গর্জনটা থেমে গেল। রাফিয়ান, আবার ডাকলো কিশোর। সাবধান, খানিকটা দূর থেকে সতর্ক করলো রবিন। ফিরে এসেছে ও। রাফিয়ান কখনো এভাবে গর্জায় না। দেয়াল হাতড়ে বাতির সুইচ খুঁজল কিশোর। প্রায় সঙ্গে সঙ্গে মনে পড়ল পরিত্যক্ত ওয়্যার হাউসে নিশ্চয়ই ইলেকট্রিসিটির কানেকশন অনেকদিন আগেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একটা পায়া ভাঙা চেয়ারে হোঁচট খেল কিশোর। আবার গর্জনটা শুনতে পেল, এবার অনেক কাছে। দরজা দিয়ে আসা আবছা আলোয় দেখতে পেল ছায়া থেকে বেরিয়ে আসছে ওটা। বিরাট একটা কুকুর। আলো পড়ে ওটার হলদে চোখ দুটো আগুনের মতো জল করছে। দাঁত খিচিয়ে গর্জে উঠল আর একবার। আতঙ্কের স্রোত টের পেল কিশোর। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা কিছু যেন নেমে যাচ্ছে। কুকুরটা রাফিয়ান নয়, মস্ত এক পিটবুল। হঠাৎ ঝাঁপ দিয়ে সামনে বাড়ল হিংস্র জন্তুটা। পিছিয়ে যেতে চেষ্টা করলো কিশোর, কিন্তু চেয়ারটায় আবার হোঁচট খেল। পড়তে পড়তে সামনে দিল নিজেকে। কুকুরটার বড় বড় ঝকঝকে দাঁতগুলো অল্প আলোয় ভয়ঙ্কর দেখালো। একেবারে শেষ মুহূর্তে কিশোর বুঝতে পারলো ওর গলা লক্ষ্য করে লাফিয়ে উঠেছে কুকুরটা। নাগাল পেলেই এক কামড়ে কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে। দু হাতে গলা বাঁচাতে চেষ্টা করলো কিশোর। কুকুরটা দু পায়ে দাঁড়িয়ে উঠতেই ঝাঁকি দিয়ে মাথাটা পিছনে সরিয়ে নিল। ওর গলায় কামড় বসাতে পারল না পিটবুল, তবে হাতে ওটা দাঁতের স্পর্শ পেল কিশোর। যে করেই হোক ঠেকাতে হবে এই ভয়ঙ্কর জন্তুটাকে। পিটবুল কাছে চলে আসায় ওটার গলাতে একটা মজবুত চেন কলার দেখতে পেল। জানোয়ারটা মাটিতে পা নামিয়েই আবার দুপায়ে খাড়া হয়ে উঠল। ওটার লক্ষ্য কিশোরের কণ্ঠনালী। একেবারে শেষ মুহূর্তে সরে গেল কিশোর। হাত বাড়িয়ে ক্রোমের তৈরি কলারটার ঘাড়ের কাছে শক্ত করে ধরে ফেলল।
ঝাঁকি খেয়ে থেমে গেল পিটবুল। রাগে গর্জন করে উঠল। ঘাড় ফিরিয়ে কামড় বসাতে চেষ্টা করলো কিশোরের হাতে। হাত লম্বা করে কলার ধরে ওটাকে দূরে সরিয়ে রাখলো কিশোর। মেঝে থেকে 1 ইঞ্চি উপরে ঝুলছে কুকুরটার সামনের পা দুটো। পিছনের পায়ে যেন ব্রেক ডান্স জুড়ে দিল। ছেড়ো না! দ্রুত পায়ে ভিতরে ঢুকলো রবিন। শক্ত করে ধরে রাখো। টেবিলের পাশে পড়ে আছে জঞ্জাল। তার ভিতর ইলেকট্রিকের একটা ছেঁড়া তার চোখে পড়েছে ওর। কুজো হয়ে তুলে নিল ওটা রবিন। তারটা মাত্র 2.5 ফুট লম্বা, তবে ওতেই কাজ চালাতে হবে। প্রাণের ভয়ে শক্ত করে কলারটা ধরে আছে কিশোর। কলারের ভিতর দিয়ে তারটা ঢুকিয়ে গিট দিল রবিন। এবার দুজনে মিলে গর্জনরত কুকুরটাকে সরিয়ে আনতে চেষ্টা করলো। দুজন দুদিক থেকে টান দেওয়ায় কাজটা অতটা কঠিন হলো না। টেবিলের পায়ের সঙ্গে তারের আরেক প্রান্ত প্যাচ দিয়ে আটকালো রবিন। শক্ত করে গেট দিল। নীরবে সমঝোতা হয়ে গেল ওর কিশোরের সঙ্গে। এবার ঝট করে সরে এলো দুজন পিটবুলের কাছ থেকে। তার না খুলে এলে বাঁচোয়া, হাঁপাতে হাঁপাতে বলল কিশোর। পিটবুল ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করায় ইলেকট্রিকের তারটা গিটারের তারের মতো টানটান হয়ে গেছে, তবে খসে এলো না। আরো কয়েকবার লাফঝাপ মেরে ছুটতে পারবে না বুঝতে পেরে চুপ হয়ে গেল পিটবুল। কিশোরের দিকে রক্তচক্ষু মেলে মেঝেতে বসে পড়লো এবার ওটা। কামড় লেগেছে? জিজ্ঞেস করলো রবিন। না, জানালো কিশোর, এখনো হাঁপাচ্ছে। মিউনিসিপ্যালিটিতে ফোন করতে হবে। এটাও হয়তো চুরি যাওয়া কুকুরের একটা। ওখান থেকে কুকুর ধরা এসে এটাকে নিয়ে যাক। এরকম একটা রাগী কুকুর কে চুরি করবে? অবিশ্বাস ঝরল রবিনের গলায়। করবেই বা কি জন্যে? আমাকে $1 লাখ দিলেও তো আমি এটা ধারে কাছে যাব না। অফিসের ভিতর চোখ বোলালো কিশোর। হলদে হয়ে যাওয়া কয়েকটা কাগজ আর ক্যান্ডির খোসা ছাড়া ঘরে আর কিছু নেই বলে মনে হলো ওর। নিচের ছোটে চিমটি কাটলো কিশোর। মনে হয় না কুকুরটা এখানে বেশিক্ষণ ছিল। বোঝা যায় খাবার আর পানির অভাবে পড়েনি। অথচ এখানে অদ্র জিনিস নেই। সম্ভবত রাফিয়ানকে যে চুরি করেছে সেই এটাকে এখানে রেখে গেছে, বলল রবিন। আমরা ঢোকার আগে যথেষ্ট সময় পেয়েছে লোকটা। আমারও তাই মনে হয়, ওই লোকই রেখে গেছে, ছাই দিল কিশোর। দরজার সামনে এসে দাঁড়ালো মোসা। কি ব্যাপার? গর্জন করে কি? একটা পিটবুল, জানালো রবিন। আর একটু হলেই কিশোরকে মেরে ফেলেছিল। ওর গলা ছিঁড়ে ফেলতে চেয়েছিল। কুকুরটার আকার দেখে মোসার চোখ কপালে উঠল। খাইছে। জানালার ব্লাইন্ড তুলল কিশোর, যাতে ঘরে আলো আসে। কিশোরের কথায় ঘরটা সার্চ করতে শুরু করলো ওরা। তিনজনেই সতর্ক দূরত্ব বজায় রাখলো পিটবুলের কাছ থেকে। বসে বসে আগুন ঝরা চোখে ওদেরকে দেখছে ওটা এখন। ময়লা ঘাটছে 3 গোয়েন্দা। কয়েকটা পেপার ক্লিপ আর সাপ্লাই ফর্ম ছাড়া আর কিছু পাওয়া গেল না। ভাঙা ডেস্কটা খালি। জরুরি কিছু নেই, মন্তব্য করলো কিশোর। মোসার দিকে তাকালো। ধূসর গাড়িওয়ালা কোন দিকে গেছে আন্দাজ করতে পারলে? ধুলোর মধ্যে চাকার দাগ ডান দিকে বাঁক নিয়েছে, জানালো মোসা। তারপর গাড়িটা রাস্তায় উঠে যাওয়ার পর আর কোনো চিহ্ন নেই। আমরাও ডান দিকেই যাব, বলল কিশোর। হয়তো তদন্তের কাজে লাগে এমন কিছু পেয়েও যেতে পারি। মোসার ফক্সওয়াগনের কাছে ফিরলো ওরা। গ্লাভ কম্পার্টমেন্ট খুলে একটা প্লাস্টিকের ব্যাগ বের করে তার ভিতর এসের মতো হুকটা রেখে দিল কিশোর। এবার মোবাইল ফোনটা বের করে মিউনিসিপ্যালিটির নাম্বারে ডায়াল করলো। ঠিকানা জানিয়ে বলে দিল কোথায় পিটবুলটাকে পাওয়া যাবে। ওকে জানানো হলো মিউনিসিপ্যালিটির লোক এসে ওটাকে নিয়ে যাবে। যতদিন মালিকের খোঁজ না পাওয়া যায় ততদিন সরকারি খরচে ওটা রক্ষণাবেক্ষণ করা হবে। হঠাৎ করেই বাংলাদেশের কথা মনে পড়ল কিশোরের। বাংলাদেশে বেওয়ারিশ কুকুর ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে মিউনিসিপ্যালিটির লোকেরা। ব্যাপারটা খুব নিষ্ঠুর। বন্দরের ধার দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে চলেছে মোসার ফক্সওয়াগন। কোথাও নেই ধূসর গাড়িটা। 8 ঘন্টা খুঁজে হাল ছেড়ে দিল ওরা। জিনা ফিরলে কি বলবে? স্যালভেজ ইয়ার্ডের দিকে রওনা হয়ে জিজ্ঞেস করলো মোসা। রিয়ার ভিউ মিররে কিশোরের দিকে তাকিয়ে আছে ও। জিনা স্রেফ খুন করে ফেলবে আমাদের। শ্যারনকেই বা কি বলবে? রাফিয়ান নিখোঁজ হয়ে গেছে শুনলে কি ভাববে ও? দেখি শ্যারন কি বলে। মোবাইল ফোনটা আবার গ্লাভ কম্পার্টমেন্ট থেকে বের করলো কিশোর। শ্যারনদের অ্যাপার্টমেন্টের নম্বরে ডায়াল করলো। বাড়িতে বোধহয় কেউ নেই।
আনসারিং মেশিন ক্লিক ক্লিক শব্দ করে চালু হলো। কি ঘটেছে জানিয়ে ফোন রেখে দিল কিশোর। আপন মনে বলল, জিনারা কোনো হোটেলে উঠবে বলে যায়নি, কাজেই ওকে খবরটা জানানোর কোনো উপায় নেই। হয়তো ও ফিরে আসার আগেই রাফিয়ানকে আমরা উদ্ধার করতে পারবো। বিকেল হয়ে গেছে, রোদের রং লালচে, সাগর থেকে ভেসে আসা বাতাসে লোনা জলের গন্ধ। স্যালভেজ ইয়ার্ডে ঢুকে কিশোরদের বাড়ির সামনে গাড়ি পার্ক করলো মোসা। নামার পর ওরা শুনতে পেল কিচেনে ফোন বাজছে। মেরি চাচি অফিসে, বাসায় কেউ নেই। ভিতরে ঢুকলো ওরা। কিশোর ফোন তুললো। ডগ হাউস থেকে রিং করেছে আয়োলা। কিশোর ধরাই দু একটা কথার পর আফসোস করে বলল, খুব অন্যায় আচরণ করা হয়েছে শ্যারনের সঙ্গে। সত্যিই দুঃখ লাগছে ওর জন্যে। ওর তো কোনো দোষ ছিল না। আমিও তাই মনে করি, বলল কিশোর। ওকে চাকরি থেকে বরখাস্ত করাটা ঠিক হয়নি, তবে শক্ত মনের মেয়ে শ্যারন, আঘাতটা ঠিকই সামলে উঠবে। কুলিটা খুঁজে পাওয়ার ব্যাপারে তদন্ত কত দূর এগোলো জিজ্ঞেস করলো আয়োলা। হাতে কিছু সূত্র এসেছে, জানালো কিশোর। আশা করি তোমরা পারবে, বলল তরুণী। কুলিটা চুরি হয়ে যাওয়ার পর থেকে মিস্টার লেবুফ সবার সঙ্গে খুব দুর্ব্যবহার করছেন। বুঝতে পারছি তার কেমন লাগছে, বলল কিশোর। কেউ একজন এখান থেকে আমাদের রাফিয়ানকেও চুরি করে নিয়ে গেছে। মানে শ্যারন যে কুকুরটা তোমাদেরকে দিল ওটা? হ্যাঁ। সর্বনাশ! তা কাজটা কার জানতে পেরেছ? না, তবে জানবো। পুলিশে ফোন করেছো? এখনো করিনি, তবে পুলিশ কুলিটাকে খুঁজছে। এখান ওখান থেকে কুকুর চুরি হচ্ছে, বুঝতে পারছি। এসব যদি একই লোকের কাজ হয়ে থাকে তাহলে পুলিশ তাকে ধরলেই রাফিয়ানের খোঁজও পাওয়া যাবে। তা ঠিক, সায় দিল আয়োলা। ঠিক আছে, রাখি তাহলে। কাস্টমার এসেছে। যদি মনে করো আমার কোনো সাহায্য তোমাদের লাগবে তাহলে যোগাযোগ করতে যেন দ্বিধা করবে না। কথাটা বলার জন্য তোমাকে ধন্যবাদ, বলল কিশোর। আগামীকাল হয়তো ডগ হাউসে তদন্ত করতে আসতে পারি আমরা। বিদায় নিয়ে ফোন রেখে দিল। মোসা আর রবিনকে জানালো ফোনে কি আলাপ হয়েছে। তারপর বলল, আজকে আর কিছু করার নেই, চলো বাঘার খোঁজ করতে হবে। লোকটা যখন রাফিয়ানকে নিয়ে গেল তখন বাঘা কোথায় ছিল? বাড়ি থেকে বেরিয়ে পিছনের উঠানে চলে এলো ওরা। কিশোরের প্রশ্নের জবাবটা সহজে জানা হয়ে গেল ওদের। একটা খুঁটির সঙ্গে চেইন দিয়ে বাঘাকে বেঁধে রেখে রাফিয়ানকে নিয়ে গেছে লোকটা। ওদের দেখে খুশিতে ঘন ঘন লেজ নাড়াচ্ছে বাঘা। ওকে বাঁধনমুক্ত করতে করতে কিশোর বলল, আগামীকাল সকালে আমরা প্রথমেই যাব বিড়াল মানবী কারিনা মুরের সঙ্গে দেখা করতে। ভদ্রমহিলা কি বলেন শোনা দরকার। পরদিন সকালে নাস্তার পর হাজির হয়ে গেল রবিন আর মোসা। দুজনেই উত্তেজিত। খবরের কাগজে মিস্টার রকফেলারের কুকুরটার মুক্তির জন্য $1,00,000 দাবি করা হয়েছে, স্পিড জেটার জন্য $5,000। 1 সপ্তাহের মধ্যে কুকুরগুলোর মালিকদের বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিতে হবে তারা টাকা দিতে রাজি আছে কিনা। রাজি না থাকলে কুকুরের লাশ পাঠানো হবে বলে হুমকি দিয়েছে ডগ ন্যাপার। খবরটা কিশোরে পড়েছে। নাস্তা খেতে খেতে টুকটাক আলাপ সারলো ওরা। কিশোর জানালো শ্যারন ফোন করেছিল। ও একেবারে ভেঙে পড়েছে রাফিয়ানের নিখোঁজ হওয়ার খবরটা পেয়ে। ওকে সান্ত্বনা দিয়েছে কিশোর, জোর দিয়ে বলেছে রাফিয়ানকে ওরা উদ্ধার করবেই, সে যে করেই হোক। কিশোরের নাস্তা শেষ হতেই চাচিকে বলে বেরিয়ে পড়লো তিনজনে। গাড়ি চালাতে চালাতে মুসা বলল, কুত্তার চোরটাকে আজকেই ধরতে পারলে ভালো হয়। মৃদু হাসলো কিশোর। জিনার মুখোমুখি হওয়ার চেয়ে কুকুর অপহরণকারীর মোকাবেলা করতে বেশি রাজি তুমি, কি বলো মুসা? অবশ্যই, নির্দ্বিধায় স্বীকার করলো মুসা। জিনা খেপে গেলে পিটবুলের চেয়েও ভয়ঙ্কর। কুকুর চোর কিছুতেই ওর চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে না। ডগ হাউসটার দিকে চলেছে ওরা। রবিন বলল, মিস্টার লেবুফ যেমন বলেছিলেন, কারিনা মোর যদি তেমনি খাপাটি কিসিমের মানুষ হয় তাহলে তার কাছ থেকে জানা তো সবকিছু অনেক কঠিন হয়ে যাবে। কোর্টে তার বিরুদ্ধে কেস পর্যন্ত করেছিলেন মহিলা, বলল মুসা। সে কারণেই কারিনা মোর আমাদের প্রধান সন্দেহভাজন। নিচের ছোটে চিমটি কাটল কিশোর। ডগ হাউস পার হয়ে এলো ওরা। লক্ষ্য করলো এই ব্লকে কারিনা মোড়ের বাড়িটাই একমাত্র আবাসিক, অন্য বাড়িগুলো সব অফিস। কারিনা মোড়ের বাড়িটা ডগ হাউস থেকে মাঝখানে রেখে ঝোপঝাড় গজানো জমির কারণে বিচ্ছিন্ন।
ছোটখাটো দোতলা বাড়িটার সামনে গাড়ি রেখে ইঞ্জিন বন্ধ করলো মোসা। নেমে পড়লো ওরা গাড়ি থেকে। বাড়ির সবগুলো জানালা বন্ধ। পিছন দিকে একটা বদ্ধ গ্যারেজ দেখতে পেল ওরা। ওটার জানালার কাজগুলোতে রং করা হয়েছে যাতে ভিতরে কি আছে দেখা না যায়। গোটা বাড়ি 3 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা, মাঝখানে একটা ছোট দরজা, ওটা বেরানো আছে। ঠেলে ভিতরে ঢুকলো ওরা। মোসা, তুমি গ্যারেজটা খুঁজে দেখো, বলল কিশোর। আমি আর রবিন যাচ্ছি মহিলার সঙ্গে কথা বলতে। মাথা ঝাঁকিয়ে লম্বা লম্বা পায়ে গ্যারেজের দিকে এগোলো মোসা। কিশোর রবিন চলল বাড়ির দরজা লক্ষ্য করে। দুবার বেল বাজানোর পর ভিতর থেকে সাড়া পেল ওরা। দরজাটা সামান্য ফাঁক হলো। ডাকাত ঠেকানোর চেইন খোলা হয়নি এখনো। উকি দিলেন এক মহিলা। তার ঘন চুলগুলো গাঢ় লাল রং করা। ভ্রূণ চলেন ওদের দেখে। মিস কারিনা মুর, জিজ্ঞেস করলো কিশোর। কে জানতে চায়? খসখসে গলায় পাল্টা প্রশ্ন করলেন মহিলা। নিজের আর রবিনের পরিচয় দিল কিশোর। তারপর বলল, আমরা কারিনা মুরের কাছে এসেছি ডগ হাউসের একটা কুকুর চুরির ব্যাপারে কথা বলার জন্য। আমি কারিনা মুর, বললেন মহিলা। কুকুর চুরির ব্যাপারে কিছু জানি না আমি। আর কিছু বলবে? আমাদের কিছু প্রশ্ন ছিল, বলল কিশোর। একটা মুহূর্ত দ্বিধা করলেন কারিনা মুর। তারপর বললেন, তোমাদের চেহারা দেখে বুঝতে পারছি আমি যে তোমরা নাছরবান্দা টাইপের ছেলে। সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমাকে রেহাই দেবে না। ঠিক আছে, ভেতরে এসো। চেইন খুলে দরজাটা ফাঁক করলেন তিনি। হাতের ইশারায় ওদের ভিতরে আসতে বললেন। সামনে থেকে দেখে ওরা বুঝতে পারলো যা ধারণা করেছিল তার চেয়ে অনেক বয়সে কম হবেন মিস মুর। ওদের কল্পনায় ছিল সাদা চুলওয়ালা বুড়ি এক মহিলা, চোখে তার জ্বলন্ত দৃষ্টি, কথায় কথায় ছ্যাদ করে ওঠেন। বাস্তবে কারিনা মুর তেমন নন দেখে খানিকটা স্বস্তিই পেল কিশোর আর রবিন। মহিলার বয়স 30-এর কাছাকাছি হবে। একটা গেঞ্জি পরে আছেন, ওটার বুকে বড় বড় করে লেখা, আমি বিড়াল ভালোবাসি। লিভিং রুমে চোখ বুলিয়ে কিশোর আর রবিন বুঝতে পারলো বিড়ালকে কেমন ভালোবাসেন কারিনা মুর। জানালার তাক আর বুকশেলফের উপর সারি সারি সিরামিকের বিড়াল মূর্তি। ঘরের দেয়ালে ঝোলানো প্রত্যেকটা ছবিতে অন্তত একটা বিড়াল আছেই। এইসব তো নিষ্প্রাণ। ঘরে শুয়ে বসে আছে জ্যান্ত বিড়ালের পাল। একসঙ্গে এত বিড়াল কখনো দেখেনি কিশোর রবিন। সবখানে বিড়াল হাজির, সংখ্যায় 50টার কম হবে না। কাউচের উপর, চেয়ারের উপর, ডাইনিং রুমের টেবিলের উপর, কোথায় নেই বিড়াল। একটু পর পর কিচেন থেকে ডাইনিং রুম আর ডাইনিং রুম থেকে কিচেনে দৌড়ে ঢুকছে বেরোচ্ছে বিড়ালের দল। বসো, বললেন কারিনা মুর। দেখো, আমার বিড়ালের উপর বসে পড়ো না আবার। কাজটা কঠিন, মন্তব্য করলো রবিন। আস্তে করে দুটো বিড়াল নামিয়ে চেয়ার খালি করে তাতে বসলো। ওর পাশের হ্যাসকটা খালি, ওটাতে বসলো কিশোর। একটা ইজি চেয়ারে বসেছেন কারিনা মুর। বিড়াল আপনি খুবই ভালোবাসেন, তাই না? আলাপ শুরু করার জন্য বলল কিশোর। ওরা প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি। মৃদু হাসলেন কারিনা মুর। ঘরের ভিতর চোখ বুলালো কিশোর। সবগুলো বিড়ালই আপনার? বিড়াল কখনো কারো হয় না, জবাব দিলেন মহিলা। ওরা শুধু এই বাড়িটাকে নিজেদের বলে ধরে নিয়েছে। বিশেষ করে ওই জঘন্য কুকুরের মোটেলটা খোলার পর ওদের অনেকেরই আর যাবার জায়গা ছিল না। ডগ হাউস থেকে একটা কলি কুকুর চুরি গেছে, সে ব্যাপারে আপনি কিছু জানেন? জিজ্ঞেস করলো কিশোর। না, দৃঢ় শোনালো কারিনা মুরের কণ্ঠ। কেবল নিউজ চ্যানেলে কিছু বলেনি, কাজেই জানি না। কিন্তু এতে করে যদি ওই বিচ্ছিরি ডগ হাউসটা বন্ধ হয়ে যায় তো আমি সবচেয়ে বেশি খুশি হব। ডগ হাউস চালু করার আগে মিস্টার লেবুফকে আপনি চিনতেন? নোটবুক খুলে রেখেছে রবিন তথ্যগুলো টুকে রাখার জন্য। আমি শুনেছি যে আপনি ডগ হাউস যাতে চালু না হয় সেজন্য অনেক চেষ্টা করেছেন, বলল কিশোর। ডগ হাউস খুলে এলাকাটা সর্বনাশ করতে চাইছে জানার আগে লোকটার নামও শুনিনি আমি, বললেন কারিনা মুর। ঠিকই বলেছ তোমরা। আমি ডগ হাউস যাতে না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করেছি। ভেবো না আমি হাল ছেড়ে দিয়েছি। ওই কেনেল ভয়ানক দুর্গন্ধ ছড়ায়। তাছাড়া কুকুরগুলো যখন চেঁচাতে শুরু করে তখন আমার বিড়ালগুলো ঘুমোতে পারে না। আবারও কেস করব আমি, এবার জিততেও পারি। চট করে ঘরের ভিতরটা একবার দেখে নিল কিশোর। মহা আয়েসে ঘুমোচ্ছে বেশিরভাগ বিড়াল।
আর গন্ধ যাওয়ার নাকে আসছে সেটা কিচেনে রাখা বিড়ালের খাবারের গন্ধ। কাছেই ম্যান্টেলের উপর রাখা একটা ছবিতে চোখ আটকে গেল কিশোরের। ফ্রেমের ছবিতে বিড়াল নেই। হাত দিয়ে ম্যান্টেল দেখালো, আপনার পারিবারিক ছবি? হ্যাঁ, প্রায় সবাই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলে কারোর সঙ্গে দেখাই হয় না বলতে গেলে। শুধু হ্যারল্ড এখনো এখানে আছে। ছবিতে লম্বা চুলওয়ালা একজন যুবককে দেখালেন কারিনা মুর। হ্যারল্ড আমার সৎ ভাই, এখানেই বন্দরে কাজ করে। রবিন জিজ্ঞেস করল, মালবাহী জাহাজের মালামাল নামানোর কাজ? না, ড্রাই ডকে একটা ক্রুজ শিপ মেরামত করছে ওরা এখন। ডগ হাউসের ব্যাপারে তার মনোভাব কেমন জিজ্ঞেস করলো কিশোর। ঠিক আমার মতো। হঠাৎ কড়া চোখে কিশোর আর রবিনের দিকে তাকালেন কারিনা মুর। এই, তোমরা নিশ্চয়ই ওই চুরির ব্যাপারে আমাকে কিংবা হ্যারল্ডকে সন্দেহ করছো না? প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করতে এখানে আসিনি আমরা, শান্ত স্বরে বলল কিশোর। কিন্তু আর একটা প্রশ্ন আছে আমার। ডগ হাউসে ইদানিং কিছু ফোন কল আসছে। কিশোরকে থামিয়ে দিলেন কারিনা মুর। আমার যদি লেবুফকে কিছু বলার থাকে তাহলে তার মুখের উপর বলবো আমি, বুঝতে পেরেছ? উঠে দাঁড়ালেন তিনি। যথেষ্ট সময় দিয়েছি তোমাদের, এবার তোমরা এলে আমি খুশি হব। রবিন আর কিশোর কারিনা মুরের সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে ঢুকে যাওয়ার পর গ্যারেজের রং করা জানালা দিয়ে ভেতরে কি আছে দেখার চেষ্টা করলো মুসা। রং যেই করে থাকুক, কাজে কোনো খুঁত রাখেনি। ভিতরের কিছুই দেখা যাচ্ছে না। মুসার মনে হলো গ্যারেজে কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা কে জানে। গ্যারেজের পাশে একটা দরজা দেখতে পেল ও। নব মুচড়ে ওটা খোলার চেষ্টা করে দেখলো, কাজ হলো না, তালা মারা। সামান্য আওয়াজ হয়েছে। কলি, জার্মান স্পিচ আর রাফিয়ান যদি ভিতরে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে চিৎকার জুড়ে দিত। নব ধরে আবারও শব্দ করলো, ডাকলো না কোনো কুকুর। নিশ্চিত হওয়ার জন্য দরজায় কান ঠেকালো মুসা। এবার শুনতে পেল, গ্যারেজের ভিতর থেকে নয়, আওয়াজটা আসছে রাস্তার দিক থেকে। আওয়াজটা চিনতে পারলো, কোনো গাড়ির দরজা খোলার শব্দ। কিন্তু গাড়িটা আর কোনো গাড়ি নয়, ওর ফোক্সওয়াগন। কেউ ওর গাড়ির দরজা খুলেছে। কিশোর আর রবিন কথা সেরে গাড়ির কাছে চলে গেছে তাহলে, ভাবলো মুসা। দেরি না করে গাড়ির দিকে পা বাড়ালো। ফোক্সওয়াগনের ড্রাইভারের পাশে প্যাসেঞ্জারের দরজাটা খোলা। ভিতরে কে যেন নড়ছে। চেহারা দেখতে পাচ্ছে না মুসা, কিন্তু স্পষ্ট বুঝতে পারলো যেই হোক না কেন মানুষটা রবিন বা কিশোর নয়। এই মাত্র বাড়িটা থেকে বেরিয়ে এসেছে রবিন আর কিশোর। তাহলে গাড়ির ভিতর কে? কিশোর, রবিন, গাড়ির ভেতর কে যেন ঢুকেছে। দৌড়াতে শুরু করলো মুসা। থমকে দাঁড়ালো কিশোর আর রবিন। তারপর পিছু নিল ওর। মুখোশ পরা লোকটা ঝুঁকে গ্লাভ কম্পার্টমেন্ট হাতড়ে কি যেন খুঁজছে। গাড়ির কাছে আগে পৌঁছলো মুসা। কড়া গলায় জিজ্ঞেস করলো, আমার গাড়ির ভিতরে আপনি কি করছেন? দরজার সামনে দাঁড়িয়েছে ও। এদিক দিয়ে লোকটা বের হতে পারবে না। ঝাঁকি খেয়ে সিধে হলো উলের টুপি আর রাবারের মুখোশ পরা লোকটা। ভূতের মতো লাগছে তাকে দেখতে। রাত হলে মোসায়ের ধারে কাছেও যেত না, কিন্তু এখন সকালের উজ্জ্বল রোদে ভয় কিসের? সাহায্য করতে রবিন আর কিশোরও ছুটে আসছে। এবার বাগে পাবে ওরা লোকটাকে। তিনজনে ঝাঁপিয়ে পড়লে হালকা গরদের লোকটা গায়ের জোরে কিছুতেই পারবে না ওদের সঙ্গে। কুকুর চুরি রহস্যের সমাধান বোধহয় হয়েই গেল। এবার বোধহয় রাফিয়ানের খোঁজও পাওয়া যাবে। এক পলকে চিন্তাগুলো খেলে গেল মোসার মাথায়। পরক্ষণেই হতভম্ব হয়ে যেতে হলো ওকে। গ্লাভ কম্পার্টমেন্টে রাখা রবিনের কয়েকটা পত্রিকা ওর মুখে সজোরে ছুঁড়ে মেরেছে লোকটা। চোখ বাঁচাতে হাত দুটো মুখের সামনে তুলল মোসা। এক পা পিছিয়ে গেল। ওর দ্বিধার সুযোগে মুহূর্তের মধ্যে ড্রাইভিং সিটে পিছলে সরে গেল লোকটা। তারপর ওদিকের দরজা খুলে নেমেই ঝেড়ে দৌড় দিল ফাঁকা জমির ঝোপঝাড় লক্ষ্য করে। সামলে নিয়ে মোসা দেখল ঝোপের ভেতর ঢুকে যাচ্ছে মুখোশ পরা চোর। চোখের পলকে ঝোপের আড়ালে চলে গেল লোকটা। দৌড়ে কয়েক পা গিয়েই থেমে দাঁড়ালো মোসা। একটা গাড়ির ইঞ্জিন গর্জে উঠেছে। দ্রুত ছুটল গাড়িটা। ইঞ্জিনের আওয়াজ দূরে সরে যাচ্ছে। এখন আর লোকটাকে ধরা যাবে না। ফোক্সওয়াগনের কাছে ফিরল মোসা। রবিন আর কিশোর চোখে প্রশ্ন নিয়ে তাকালো ওর দিকে।
চেহারা দেখতে পেয়েছো? জিজ্ঞেস করলো কিশোর। না, মাথা নাড়ল মোসা। গ্লাভ কম্পার্টমেন্টে কি যেন খুঁজছিল। গাড়িটা রেখে গিয়েছিল ঝোপের ওদিকের রাস্তায়। আমাকে চমকে দিয়ে পালিয়ে গেছে। পরের বার ধরা যাবে, সান্ত্বনা দিল রবিন। কিশোর বলল, কি খুঁজছিল জানা দরকার, গাড়ি চোর নয় তো? গাড়িতে উঠলো ওরা। হ্যান্ড ব্রেক খুলে ইঞ্জিন স্টার্ট দিল মোসা। পেছনের সিট থেকে রবিন বলল, মোসার গাড়ি চুরি করবে না কোনো চোর। চোরদের একটা প্রেস্টিজ আছে না? এই জিনিস বেচবে কোথায়? হ্যাঁ, যারা চোরাই মাল কেনে তারা তো কিনবে নাই, বরং টিটকিরি দেবে চোরকে। গম্ভীর চেহারা করে গাড়ি চালাচ্ছে মোসা। কিছু বলল না। ওর পাশেই বসে আছে কিশোর। গ্লাভ কম্পার্টমেন্ট ঘেটে বলল, কাগজপত্র সব ঠিকই আছে। ভাগ্যিস মোবাইল ফোনটা বাসায় রেখে এসেছ, এজন্য ওটা নিতে পারেনি। ওয়ার হাউসে যে কুকুরের হুকটা পেয়েছিলাম ওটা নিয়ে গেছে। বোধহয় আঙুলের ছাপ ছিল। আগেই ওটা পুলিশের কাছে দেওয়া দরকার ছিল আমাদের, পরে দেব ভেবে ভুল করেছি। আর কিছু নেয়নি? ড্রাইভিং এর ফাঁকে জিজ্ঞেস করলো মোসা। না। খিদে লেগে গেছে, প্রসঙ্গ পাল্টালো মোসা। সেই কখন নাস্তা করেছি, সব হজম হয়ে গেছে। তাহলে বন্দরের দিকে চলো, বলল কিশোর। ওখানে সাগরের তীরের কোনো একটা রেস্তোরাঁয় বার্গার খাওয়া যাবে। তারপর ওখান থেকে যাব কারিনা মুরের সৎ ভাইয়ের খোঁজ করতে। রেস্তোরাঁগুলোর কাছেই ড্রাই ডক। লাইমস্টোন স্ট্রিট ধরে এগিয়ে চলল ওরা। বন্দরে সাগর তীরে ছোট একটা রেস্তোরাঁর সামনে থামলো। ভিতরে কাস্টমার অনেক, গম গম করছে গোটা রেস্তোরাঁ। ওরা বসলো কিচেনের দরজার কাছেই একটা টেবিলে। কি দেব? এগিয়ে এসে জিজ্ঞেস করলো এক তরুণী ওয়েট্রেস। তার পোশাকের নাম লেখা আছে রাফেলা জুলিয়ান। মোসা অর্ডার দিল, বার্গার, আলুর চপ, পিৎজা আর কেক। ওয়েট্রেস চলে যাওয়ার পর ও জিজ্ঞেস করলো, কারিনা মুরের সঙ্গে কথা বলে কি জানা গেল? রবিন আর কিশোর খুলে বলল মহিলার সঙ্গে কি কথা হয়েছে। কিশোর শেষে যোগ করলো, মিস্টার লেবুফ আর তার ডগ হাউস দু চোখে দেখতে পারেন না কারিনা মুর। তার সৎ ভাই হ্যারোল্ড মুরেরও ডগ হাউস সম্বন্ধে একই রকম মনোভাব। উনি বোনের বাড়িতেই থাকেন। তাহলে আমার গাড়িতে হুক খুঁজল যে লোকটা, সে তো কারিনা মুরের ভাই হ্যারোল্ড মুরও হতে পারে, বলল মুসা। যদি কাজে না গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই দেখেছে তার বোনের বাড়ির সামনে গাড়ি রেখেছি আমরা। এবার ও বন্ধুদেরকে জানালো যে গ্যারেজে খুঁজতে গিয়ে কোনো ফায়দা হয়নি। জানালার রং এত পুরু যে ভেতরের কিচ্ছু দেখা যায় না। তবে আমি শিওর ওই গ্যারেজের ভেতর কোনো কুকুর নেই। ওয়েট্রেস ওদের জন্য খাবার নিয়ে এলো। কিশোর তাকে জিজ্ঞেস করলো, এখানে অনেকদিন ধরে কাজ করেন তাই না মিস রাফেলা? অনেক বেশি দিন ধরে, মিষ্টি হেসে জবাব দিল ওয়েট্রেস। আমার ইচ্ছে ছিল 2 বছর আগেই আমি দুনিয়া কাঁপানো এক সুপার মডেল হয়ে উঠব, কিন্তু এখনো হতে পারিনি। কাজকর্মে একটু পিছিয়ে পড়েছি বলতে পারো। বুঝতে পারছি আপনার কেমন লাগে, বলল কিশোর। মুসাকে দেখালো, এই যে দেখেন নীল আর্মস্ট্রং এর চেলা লাল লেগুইক। পরের রকেটেই মহাকাশে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে ও, কিন্তু যেতে আর পারছে না কিছুতেই। আবার হাসলো রাফেলা জুলিয়ান। আমাদের এখানে মহাকাশচারীরা প্রায় আসে না বললেই চলে। রাফেলা জুলিয়ানের সঙ্গে সহজ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে বুঝে কিশোর চট করে প্রশ্ন করলো, নভোচারী তো সহজে আসে না, কিন্তু হলুদ দরজাওয়ালা ধূসর কোনো পুরনো গাড়ি চালিয়ে কেউ আসে? গাড়িটা দেখেছি, বলল রাফেলা। প্রায় এদিক দিয়ে যাওয়া আসা করে, প্রাচীন একটা জঞ্জাল। আর ওটার ড্রাইভার? গাড়িটা কে চালায় দেখেছেন? দেখেছি, এক যুবক, তবে তার চেহারা খেয়াল করে রাখিনি। এখনো যদি এখানে এসে ঢোকে তো চিনতে পারবো না। কিশোর জিজ্ঞেস করলো, শেষ কবে গাড়িটা দেখেছেন মনে করতে পারেন? সামান্য সময় চিন্তা করলো ওয়েট্রেস, তারপর বলল, গতকাল। গতকাল দেখেছি এদিক দিয়ে যেতে। প্রসঙ্গ পাল্টালো কিশোর। রাস্তার মাঝখানে একটা পরিত্যক্ত ওয়্যার হাউস আছে, ওখানে কখনো কাউকে ঢুকতে বের হতে দেখেছেন, বা কোনো গাড়ির যাওয়া আসা চোখে পড়েছে? না, আমি মাঝে মধ্যে ওটার কাছে গাড়ি রাখি, কিন্তু কাউকে কখনো দেখিনি। ভুরু নাচালো রাফেলা জুলিয়ান কিশোরের দিকে তাকিয়ে। কি ব্যাপার বলো তো, তোমরা কি গোয়েন্দা জোয়েন্দা নাকি?
নিজেদের পরিচয় দিল কিশোর। তারপর আবার জিজ্ঞেস করলো, ওয়্যার হাউসের দরজা কি সবসময় খোলা থাকে? মাথা ঝাঁকালো রাফেলা, তাই তো দেখেছি। একটু থেমে জিজ্ঞেস করলো, ওই গাড়ির ড্রাইভারের ব্যাপারে জানতে চাইছো কেন? টাকা পাও নাকি তার কাছে? না, খুঁজছি সে একটা কুকুর চুরি করেছে বলে, জানালো মুসা। কাউন্টারের কাছে রিংটিং করে একটা বেল বেজে উঠল। ডাকছে। হাতের ইশারা করে কিচেনের দিকে চলে গেল রাফেলা জুলিয়ান। খেতে শুরু করলো মুসা, মাঝে মাঝে কোকে চুমুক দিচ্ছে। রবিন আর কিশোরও ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে মিষ্টি হিসাবে আপেলের পাই নিল ওরা। মুসা সেই সঙ্গে পিচও খেলো। বিল আসার পর তিনজন ভাগ করে মিটিয়ে দিল টাকাটা। কাউন্টারের পাশের পে ফোন থেকে রকি বিচের সহকারী কর বিভাগে নির্দিষ্ট নাম্বারে ফোন করলো কিশোর। কর অফিসে মিস্টার ভিক্টর সাইমনের পরিচিত এক ভদ্রলোক কাজ করেন। তিনি ওদেরও পরিচিত। রিচার্ড বার্লিসন নাম তার। পাওয়া গেল তাকে। কিশোরের কথা শুনে বললেন, ঠিক আছে, ওয়্যার হাউসটার মালিককে সেটা খুঁজে বের করে রাখবো। আমার মোবাইল ফোন নষ্ট। কাজটা অফিসের কোনো ব্যাপার নয়, কাজেই অফিসের ফোনটা ব্যবহার করতে চায় না। 2 ঘন্টা পর তোমরা অফিসে এলে আশা করি জানাতে পারবো যা তোমরা জানতে চাও। ওদের হেডকোয়ার্টারের ফোন আর মোবাইল ফোন দুটোরই নম্বর তাকে দিল কিশোর। ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিল। বন্ধুদের কাছে ফিরে এসে বলল, ড্রাই ডক খুবই কাছে, চলো হেঁটে যাওয়া যাক। হাত নেড়ে জুলিয়ানের কাছ থেকে বিদায় নিল ওরা। তারপর বেরিয়ে এলো রাস্তায়। ড্রাই ডকে যে ক্রুজ শিপটা মেরামত করা হচ্ছে ওটার নাম স্টার অফ বারমেন্ট। 3 তলা সমান উঁচু হবে অন্তত। বিশাল ডক থেকে র্যাম্প আর গ্যাংওয়ে 2 পাশ দিয়ে উঠে গেছে ওটার উপর। সূর্য বাঁচিয়ে ক্রেনের মাথা আর বুকগুলোর শীর্ষ দেখার জন্য 3 গোয়েন্দাকে চোখের উপর হাত রাখতে হলো। জাহাজের উপর ঝুঁকে আছে ওগুলো। দেখলে মনে হয় সরু রাস্তার দুধারে দাঁড়ানো বড় বড় গাছ রাস্তাটাকে ওপর থেকে ঢেকে রেখেছে। ওই যে ফোরম্যানের ঘর। জাহাজের বোর সামনে ভ্রাম্যমান এক ধাতব কুটির দেখালো কিশোর। শিপইয়ার্ডের চওড়া দরজা দিয়ে ভিতরে ঢুকলো ওরা। চারপাশে কর্মীদের ব্যস্ততা, মেশিনের গুঞ্জন। দরজা দিয়ে ঢুকতেই শক্ত হ্যাট পরা একজন লোককে দেখতে পেল ওরা। তার হাতে ফোরম্যান শব্দটা লেখা রয়েছে। ভদ্রলোকের সামনে থেমে নিজেদের পরিচয় দিল কিশোর। তারপর কার খোঁজে এসেছে জানালো। হ্যারল্ড মুর, নামটা আওড়ালেন ফোরম্যান। দাঁড়াও, দেখে বলতে হবে। পকেট থেকে একটা কালো রঙের নোটবুক বের হলো তার। কাগজ উল্টাতে উল্টাতে ফোরম্যান আপন মনে বললেন, আজকে দেখেছি বলে মনে পড়ছে না। আজকের উপস্থিতির তালিকা পেয়ে চোখ বোলাতে শুরু করলেন। তারপর দেখা শেষে মুখ তুললেন, নোপ, আজকে ওর আসার দিন নয়। বিদায় নিয়ে ড্রাই ডক থেকে বেরিয়ে আসার পর মুসা বলল, আমাদের কাজ কিছুই এগোচ্ছে না, চলো সৈকত ধরে কিছুক্ষণ ঘুরি, প্রস্তাব করলো রবিন। রাফেলা বলেছে কালকে সে ধূসর গাড়িটা দেখেছে। কপাল ভালো হলে আমরাও হয়তো ওরা দেখা পেয়ে যাব। হাঁটতে হাঁটতে নিচে ছুটে চিমটি কাটছে কিশোর। আপন মনে তদন্তের কথা বলা শুরু করলো। আমরা এক মহিলাকে চিনি যিনি বিড়াল ভালোবাসেন আর কুকুর ঘৃণা করেন, কিন্তু ডগ হাউস বন্ধ করতে যা কিছু তিনি করেছেন সবই আইনত সঠিক। আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যে কলিটা চুরি হওয়ার সঙ্গে তিনি কোনো মতে জড়িত। এদিকে হ্যারল্ড মুর যেহেতু কাজে আসেনি, সে আমাদের গাড়িতে খুঁজে থাকতে পারে। হুকটা হয়তো সেই নিয়ে গেছে। এমনও হতে পারে সে কারিনা মুরের সঙ্গে আমাদের কথাবার্তা শুনেছে, তারপর ঠিক করেছে এ ব্যাপারে সে নিজেই কিছু করবে। সবই আন্দাজ, বলল মুসা। আমাদের হাতে নিরেট প্রমাণ নেই। হাঁটছে ওরা, এদিক ওদিক চোখ বুলাচ্ছে। কোথাও ধূসর গাড়িটা চোখে পড়ছে না। হাঁটতে হাঁটতে সেই পরিত্যক্ত ওয়্যার হাউসের কাছে চলে এসেছে ওরা। একবার খুঁজে দেখা যায় এখানে, বলল রবিন। হয়তো নতুন কিছু চোখে পড়ে যেতেও পারে। ফাঁক দেখছি বন্ধ, বিড়বিড় করলো কিশোর। তারপর গলা চড়িয়ে বলল, জুলিয়ান বলেছিল না দরজা সবসময় খোলা থাকে। ধীরে চলা একটা লাল পিক আপ ট্রাক পাশ কাটিয়ে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো ওরা। তারপর রাস্তা পার হয়ে ওয়্যার হাউসের দরজার কাছে চলে এলো। ঘুরে ফিরে দেখলো
দুদিকের দুটো দরজাই বন্ধ, তালা মারা। এতদিনে সম্পত্তি রক্ষা করার ব্যাপারে মালিকের হুঁশ হয়েছে, বলল মুসা। কিশোরের সামনের ফটকের এক পাশে ছোট একটা কাগজ দেখালো। ওতে লেখা, এই ওয়্যারহাউস বিক্রি হবে। অবশ্য এমনও হতে পারে কেউ চায় না আমরা ভেতরে ঢুকতে পারি, বলল কিশোর। আবার মস্ত বাড়িটার পিছনে চলে এলো ওরা। একটা জানালা নীল ক্যানভাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। ক্যানভাসটা তুলল মুসা, ভিতরে তাকিয়ে বলল, একটা ডেস্ক দেখতে পাচ্ছি, একটা চেয়ারও আছে। এটা সেই ঘর যেটাতে পিটবুলটাকে ছেড়ে গিয়েছিল কুত্তা চোরা। অফিসটা পরিষ্কার করা হয়েছে। পাশ থেকে উকি দিল কিশোর। মেঝেতে পড়ে থাকা হলদে কাগজটা চোখে পড়ল ওর। একটা জিনিস ওর নজরে পড়েছে। মুসাকে বলল, ক্যানভাসটা তুলে রাখো, আমি ওই কাগজটা চাই। জানালার কিনারা দিয়ে ঝুঁকে মেঝে থেকে পুরনো খবরের কাগজটা সাবধানে তুলে আনলো। ওটার ভাঁজ থেকে ছোট একটা ভিজিটিং কার্ড খসে পড়লো নিচে। ওটা তুললো কিশোর, বলল, গতকালকে এটা চোখে পড়েনি। মুসা আর রবিনকে কার্ডটা দেখালো। এক্সেলসিওর ল্যাবরেটরিজ, জোরে জোরে পড়লো রবিন। এখানে সব ধরনের পরীক্ষা করা হয়। স্বাভাবিকভাবেই ঠিকানা দেওয়া আছে কার্ডে, রকি বিচের উত্তর প্রান্তে ল্যাবরেটরিটা। আমাদের তদন্তের সঙ্গে এই ল্যাবরেটরির কোনো সম্পর্ক থাকতেও পারে, বলল মুসা। ব্যাপারটা আবার কাকতালীয় হতে পারে। নিচের ছুটে চিমটি কাটলো কিশোর। হয়তো ওয়ার হাউসে কাজ করতো এমন কেউ ফেলে গেছে, কিন্তু এমনও হতে পারে আসলে এটা ফেলে গেছে রাফিয়ানের অপহরণকারী। কার্ডটার অপর পিঠ দেখলো, সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে উঠল। পেন্সিল দিয়ে একটা নাম লেখা আছে পিছনে, ম্যানর। কার্ডটা পকেটে রেখে দিল কিশোর। আপন মনে বলল, এই ম্যানরটা কে হতে পারে? আল্লাহই জানেন, বিড়বিড় করলো মুসা। রবিন কাজ ঝাঁকালো। ওয়্যার হাউসের মালিককে সেটা আগে জানতে হবে আমাদের, বলল কিশোর। চলো, সরকারি কর অফিসে যেতে হবে। রেস্তোরাঁর সামনে ফিরে এলো ওরা। ফোক্সওয়াগন চেপে রওনা হলো মূল শহরের দিকে। গাড়ি চালাচ্ছে মুসা, চলেছে টাউন স্কোয়ারে। দুপুরের এই সময়ে ওখানে গাড়ি পার্ক করা বিরাট ঝামেলার কাজ, তবে মুসা পারল। একটা দামি স্পোর্টস কার খালি জায়গাটায় ঢোকার আগেই তোবড়ানো ফক্সওয়াগন ঢুকিয়ে ফেলে বন্ধুদের দিকে চেয়ে বিজয়ীর হাসি হাসলো মুসা। চলো। গাড়ির দরজায় তালা মারার পর বলল মুসা, দেরি করতে চায় না, আমার আবার খিদে লেগে গেছে। আশ্চর্যজনক হলেও রাস্তায় গাড়ির ভিড় তেমন একটা নেই। যাত্রীর দিকের দরজা খুলে নেমে পড়েছে রবিন। এবার কিশোর নামলো। রবিন আর মুসা ফুটপাতে উঠে গেছে। একটা ফ্যাকাশে লাল পিকআপ ট্রাক বাঁক ঘুরতে দেখলো কিশোর। ফোক্সওয়াগনের দরজাটা বন্ধ করতে করতে শুনতে পেল ইঞ্জিনের গর্জন। হঠাৎ গতি বাড়িয়ে ছুটে আসছে ট্রাকটা। মুখ তুলে দেখলো রাস্তার মাঝখান থেকে সরাসরি ফোক্সওয়াগনকে লক্ষ্য করে তেড়ে আসছে ট্রাক। করে কি? চিৎকার করলো মুসা, কিশোর সাবধান। ফোক্সওয়াগনের সামনে 2 ফুট ব্যবধানে আরেকটা গাড়ি রাখা আছে। সেই ফাঁকটার দিকে দ্রুত এগোলো কিশোর। পা বাড়িয়েই টের পেল বড় বেশি দেরি করে ফেলেছে। সোজা সামনের গাড়ির নাকে দড়াম করে গুঁতে মারল ট্রাক। প্রচন্ড ধাক্কার কারণে গাড়িটার হ্যান্ডব্রেক ওটাকে জায়গায় রাখতে পারল না। পিছলে গেল চাকাগুলো। হড়কে পিছাতে শুরু করলো গাড়িটা। মুসার ফোক্সওয়াগন আর ওটার মাঝখানের ফাঁক নিমেষে কমে আসছে। রবিন আর মুসা স্পষ্ট বুঝতে পারল দ্রুত সরতে না পারলে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে কিশোরের পা।